ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের এই প্রোগ্রামিং সি এর ক্লাসটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব আর কি। তো সেক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে আমরা এই প্রোগ্রাম করার জন্য আমাদের সি প্রোগ্রামিংয়ের কম্পাইলার ইনস্টল করতে হয় আর কি। তো কম্পাইলার ইনস্টল করার জন্য তোমাদের জন্য আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে আমরা এখানে তোমরা ব্রাউজারে যাবা, ব্রাউজারে যাওয়ার পরে কোড ব্লকস লিখে সার্চ দিবা। তো কোড ব্লকস লিখে সার্চ দিলে এখানে তোমরা দেখতে পাবা যে কোড ব্লকসের ওয়েবসাইট। এই কোড ব্লকসের ওয়েবসাইটে যায় এখান থেকে তোমরা জাস্ট ডাউনলোড, এই যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করলেই এটা অ্যাড আসতেছে। তো এখান থেকে আমরা বাইনারি রিলিজ বা যে কোনো একটা এখান থেকে উইন্ডোজের জন্য আমরা কি করব, জাস্ট ক্লিক করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন। তো আমরা সোর্স কোড বা যে কোনো কিছু জায়গা থেকে আমরা এখান থেকে ডাউনলোড আসলে এখন ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে তোমরা কি করতে পারো, সফটওয়্যারটা ডাউনলোড করে নিলে এই সফটওয়্যারটা জাস্ট নেক্সট ডাবল ক্লিক করে নেক্সট দিয়ে ইনস্টল করে নিলে ইনস্টল হয়ে যাবে। এছাড়াও তোমরা এই যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে কোড ব্লকস, ঠিক আছে। এই কোড ব্লকস সেট আপ করার পরে সেখানে ওপেন করে তোমাদের ফাইলের মাধ্যমে তোমরা এডিট করতে পারো। এছাড়া তোমরা সহজভাবে করতে চাইলে আমি একটা ওয়েবসাইটে তোমাদের এখন যে ওয়েবসাইটে আমি দেখাবো সেই ওয়েবসাইটটাও তোমরা ফলো করতে পারো। সেটা হচ্ছে কি repl.com আর কি, ঠিক আছে। তো এই replit.com, এই replit.com এই ওয়েবসাইটটাতে replit.com এই ওয়েবসাইটটাতে তোমরা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রোগ্রাম করতে পারো। তো আমরা এখন যেহেতু লাইভ ক্লাস দেখাচ্ছি এখানে যাতে দেখাইতে সুবিধা হয় বা সেজন্য আমি এখানে দেখাবো। তো এখানে যে ক্রিয়েট রেপলে গেলে ওকে ওকে আমার এখানে দেখাচ্ছে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের লেভেলসগুলো আনলিমিটেড রেপলস তো আমাদের দরকার নাই। আচ্ছা, আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করি। এটা আসলে ফ্রি ইউজের জন্য এখন আর দিচ্ছে না, এটা আমার অনেকগুলো রেপোজ তৈরি করা হয়ে গেছে, বেশি ব্যবহার করা হয়ে গেছে সেজন্য। তো যাই হোক, আমরা অন্য একটা করি, অন্য একটা জায়গায় যাই। জাস্ট সি অনলাইন কম্পাইলার, ঠিক আছে। এখানে আমরা করি, সমস্যা নাই। দেখো এখানে আমরা সি অনলাইন কম্পাইলার, এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে কি যে এখানে তারা অনলাইন কম্পাইলার অটোমেটিকভাবে এখানে তারা তাদের এনভায়রনমেন্টটা সেট আপ করে রাখছে, অনলাইনে জাস্ট আমরা প্রোগ্রাম করতে পারবো। তো দেখো #include studio.h এটা হচ্ছে কি আমাদের হেডার ফাইল ছিল। এরপর হচ্ছে যে আইএনটি মেন, এটা হচ্ছে যে আমাদের মেন ফাইল ছিল, মেন প্রোগ্রাম। এই মেন প্রোগ্রামের ভিতরে আমরা আমাদের প্রোগ্রাম করব। তো এখানে এই যে ডাবল স্ল্যাশ দিয়ে এটা হচ্ছে আমাদের কমেন্ট করা, এই কমেন্টটা আমরা উঠাই দিব। এরপরে আমরা যদি রান করি, দেখো এখানে আমাদের দেখা যাচ্ছে কি যে ট্রাই programize.pro, এটা কেন দেখাচ্ছে যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই লেখাটুকু ছিল, এই জন্য এই লেখাটা দেখাচ্ছে। আমাদের এটারও দরকার নেই, আমরা এটাও মুছে দিব। এখন এখানে আমরা আমাদের প্রোগ্রামের যে কাজটা করব সেই কাজটাই আমাদের এখানে দেখাবে আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা সেই জিনিসটা একটু জানায়ও। ওকে, আমরা একটু বড় করে নিলাম, বড় করে নিলে আর বেশি বড় হবে না এখানে, ওই জন্য। ওকে, আমরা শুরু করি। তো এখানে দেখো আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোই করতে পারি। যেমন আমরা পূর্বের ক্লাসে কিছু প্রোগ্রাম করছিলাম, সে প্রোগ্রামটা কি আমরা
একটা নাম্বার ইভেন কি অড কিনা সেই জিনিসটা চেক করার জন্য। এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। তো আমরা যেটা করব এটা হচ্ছে কি, আমরা উপরে জাস্ট লিখে নেব একটা প্রোগ্রাম করার সময়, সেটা হচ্ছে কি ইভেন অড নাম্বার চেকিং প্রোগ্রাম। ঠিক আছে, তো ইভেন অড নাম্বার চেকিং প্রোগ্রামের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা নাম্বার ইনপুট নিব, সেই নাম্বারটা জোড় নাকি বেজোড় সেই জিনিসটা চেক করার প্রোগ্রাম। তোমাদের এটা ইম্পর্টেন্ট একটি প্রোগ্রাম। তো আমরা সেটার জন্য ফার্স্টে করবো কি, একটা ভেরিয়েবল নিব, নিলাম ধরো নাম নামে একটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের নাম নামের একটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলটা আমরা এখন ইনপুট নিব। আমরা জানি ইনপুট নেওয়ার জন্য কি করতে হয়, স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করা হয়, তাই না? স্ক্যানএফ, এই স্ক্যানএফ ফাংশনের ভিতরে আমরা যেটা করব সেটা জানি যে ইন্টিজার টাইপের যেহেতু ভেরিয়েবল % দিতে হবে, এবং ডাবল কোটেশনের বাইরে এখানে আমরা কমা দিয়ে এখানে আমরা করব কি, ওকে, আমরা এখানে কমা দিব এবং কমা দেওয়ার পরে অ্যাম্পারসেন্ট দিয়ে আমরা এখানে কি করব, ভেরিয়েবলটার নাম লিখব। লেখা শেষ। তো এটা দেওয়া মানে হচ্ছে কি আমাদের ইনপুট নেওয়ার অপশন চলে আসছে। তো আমরা যদি এটা রান করি, দেখো আমরা আউটপুটে কি আসছে, একটা অপশন আসছে, এখানে আমরা ইনপুট দিতে পারবো, যে কোনো নাম্বার ইনপুট দিতে পারবো। বাট আমরা নাম্বার ইনপুট দিয়ে তো লাভ নাই, শুধু আমরা নাম্বারটা এখন চেক করব কি, নাম্বারটা ইভেন নাকি অড সেই জিনিসটা চেক করব। সেজন্য আমরা কি ইফ ইজ কন্ডিশন আমরা শিখছি। ইফ আমরা এখন চেক করব কি, আমাদের এই যে নাম্বারটা ইনপুট দিলাম, এই নাম্বারটা মডুলাস করব। মডুলাস, এই যে মডুলাস %সাইন, এই %সাইনের মাধ্যমে আমরা করি কি, মডুলাস 2, নাম্বারটাকে 2 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ যদি ইকুয়াল 0 হয়, অর্থাৎ কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ দিয়ে যদি ভাগশেষ 0 হয়, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে নাম্বারটা আমাদের ইভেন নাম্বার। তাহলে আমরা প্রিন্ট করে দেব প্রিন্টএফ ইভেন নাম্বার। ঠিক আছে, এবং লাস্টে একটা সেমিকোলন দিব। আর যদি না হয় তাহলে আমরা ইলসের মধ্যে কি দিব, ইলসের মধ্যে দিব আমরা প্রিন্টএফ করে দিব প্রিন্টএফ অড নাম্বার। শেষ। এখন আমরা প্রোগ্রামটা রান করি। দেখো একটা অপশন আসছে, আমরা একটা নাম্বার দিলাম 19। 19 কি, 19 হচ্ছে একটা অড নাম্বার, অর্থাৎ বেজোড় নাম্বার, তাই না? এরপরে সেমভাবে আমরা প্রোগ্রামটা যদি আবার রান করি, এবার আমরা দিলাম ধরো 10, এটা একটা ইভেন নাম্বার। তো ইভেন কি অড সেই জিনিসটা নাম্বারটা আমরা চেক করতে পারতেছি এই প্রোগ্রামের মাধ্যমে। তো এই প্রোগ্রামটা তোমাদের পরীক্ষার জন্য আসে, যে ইভেন বা অড নাম্বার চেক করার একটি প্রোগ্রাম লেখো। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা নাম্বার একটা প্রোগ্রাম দেখব। সেই প্রোগ্রামটা হচ্ছে কি, যে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। ঠিক আছে, তো আমরা এটা থাক। তো 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। তো 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফার্স্টে 3টা সংখ্যা আমাদের ইনপুট দিতে হবে। তো আমরা এখানে করলাম কি, আমরা 3টা ভেরিয়েবল নিলাম, এ, বি এবং সি, এই 3টা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নেওয়ার পরে 3টা ভেরিয়েবল কি করতে হবে, আমাদের 3টা ভেরিয়েবল ইনপুট দিতে হবে। তার আগে আমরা একটা প্রিন্টএফ ফাংশন লিখে দেবো, যেখানে জাস্ট লেখা থাকবে যে ইন্টার 3 নাম্বার। ঠিক আছে, এরপরে আমরা ইনপুটের মধ্যে করব কি, দেখো 3টা ভেরিয়েবল যখন ইনপুট দেবো তখন আমরা 3টা এরকম %d ব্যবহার করব, %g দেওয়ার পরে কমা %, এরপরে আমরা সিরিয়ালি 3টা ভেরিয়েবলের লোকেশন দেখে দেবো। একটা এ, আরেকটা ভেরিয়েবল ইনপুট নেব কোথায়, %b, %c, এই 3টা ভেরিয়েবল আমরা ইনপুট নেব। ঠিক আছে, তো ইনপুট নেওয়ার পরে এখন আমরা চেক করব কি, যে আমাদের এই নাম্বার 3টার মধ্যে কোনটা বড়। তো সেটা চেক করার জন্য ফার্স্টে আমরা নিব কি ইফ। এখন আমরা বলছিলাম কি, যে আমাদের যে রিলেশনাল অপারেটরগুলো আমরা শিখছিলাম, সেই অপারেটরগুলোর মাধ্যমে আমরা করতে পারবো কি, আমরা চেক করতে পারবো যে কোনটা বড় বা কোনটা ছোট। কিভাবে, দেখো ইফ আমরা এ গ্রেটার দেন বি, আমরা যদি এ বি এর থেকে বড় হয়, এটার সাথে আমরা একটা কাজ করি কি, একসাথে 2টা কন্ডিশন চেক করব, যে এ ধরো গ্রেটার দেন বি এবং এর জন্য আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটর দেখছিলাম, তাই না, যে অ্যান্ড অপারেটরের মাধ্যমে আমাদের কাজটা করা হয়। এ গ্রেটার দেন বি অ্যান্ড আমরা আরেকটা কন্ডিশন দেখব, যে এ গ্রেটার দেন সি।
অর্থাৎ এ বি এর থেকে এবং সি এর থেকে দুইটার থেকে যদি বড় হয় তাহলে আমরা করব কি, তাহলে আমরা করব প্রিন্ট করে দেব যে এ ইজ লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, আর এটা যদি না হয় তাহলে আমরা এলস ইফ এ যদি বড় না হয়, তারপর ধরো এই কন্ডিশনটা ফলস হলো, এ বি এর থেকে এবং সি এর থেকে বড় হইল না, তাহলে আমরা কি করব, আমরা পরবর্তী কন্ডিশন দেব বি গ্রেটার দেন সি, আমরা ডাবল কন্ডিশন দেব একসাথে, বি গ্রেটার দেন সি, এবং আবার কি করব, বি এ এর থেকেও বড় কিনা, বি গ্রেটার দেন এ, মানে বি সি এর থেকে এবং এ এর থেকে দুইটার থেকে যদি বড় হয় তাহলে আমরা করব কি, তাহলে আমরা প্রিন্ট করে দিব বি ইজ লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, এরপরে আমরা ফাইনালি দিব কি, এলস যদি ধরো এও বড় হলো না বিও বড় হলো না, প্রথম কন্ডিশন কি, প্রথম কন্ডিশন চেক করেছে এ বি এর থেকে বড় কিনা এবং এ সি এর থেকে বড় কিনা। এখন দুইটা কন্ডিশনই যদি সত্য হয় তাহলে আমরা কি হবে, তাহলে তো এই বড় হবে। এখন এই কন্ডিশনে যদি মিথ্যা, পরের কন্ডিশন চেক করবে বি সি এর থেকে বড় কিনা এবং বি এ এর থেকে বড় কিনা। যদি এটা হয় তাহলে বি লার্জেস্ট দেখাবে, এটা দেখাবে। এখন এও প্রথম দুইটা কন্ডিশনে যদি মিথ্যা হয়, এও বড় না বিও বড় না, তার মানে কি আলটিমেটলি সি বড় হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রিন্ট এফ সি ইজ লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, ওকে। তো এটা গেল কি আমাদের এ বি এবং সি এর এই তিনটা কন্ডিশন। তো এটাকে যদি আমরা এখন রান করি, দেখো একটা ইরর দেখাইছে। কোথায় ইরর দেখাইছে আমরা একটু দেখি, যে আমাদের ইরর দেখাইছে হচ্ছে যে স্ক্যানএফ ফাংশনের মধ্যে। স্ক্যানএফ ফাংশনের কোথায় ইরর আসছে আমরা সেটা দেখি, ইন্টার 3 নাম্বার। দেখো এই দেখো স্ক্যানএফ ফাংশনের আগে এক্সপেক্টেড আছে একটা সেমিকোলন। ঠিক আছে, বিফোর স্ক্যানএফ একটা এক্সপেক্টেড একটা সেমিকোলন বলে দিচ্ছে, একটা সেমিকোলন এক্সপেক্ট করতেছে। এই যে স্ক্যানএফ ফাংশন আছে, স্ক্যানএফ ফাংশনের আগে একটা সেমিকোলন এক্সপেক্ট করতেছে, সেমিকোলনটা আমরা দিই নাই, সেজন্য ইরর দেখাচ্ছে। তো আমরা এই ইরর দেখলে বুঝতে পারবো যে কোথায় ইরর হচ্ছে। তো আমরা নাম্বার 3টে ইনপুট দিই। এবার নাম্বার 3টা হচ্ছে কি দিলাম, সাপোজ ধরো এ এর মান দিলাম, প্রথমে এ নিছি, তো এ এর মান দিলাম হচ্ছে 10, বি এর মান দিলাম 5 এবং সি এর মান দিলাম হচ্ছে 11। তাহলে কি দেখাবে, সি ইজ লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, আবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, রান করার পর এবার এ এর মান দিলাম 10, বি এর মান দিলাম 11 এবং সি এর মান দিলাম 1, তাহলে কি দেখো বি ইজ লার্জেস্ট। তো এভাবে আমরা তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামটা করতে পারি। আশা করি বুঝতে পারছো। দেখছো কত সহজ, তোমরা শুধু বলো যে কঠিন। সহজ না? আচ্ছা, তোমাদের ক্লাসে কোড ব্লক দিয়ে করায় না? বুঝতে পারছি। তো কোড ব্লক দিয়ে ঠিক আছে, কোড ব্লক দিয়ে আমরা নেক্সট ক্লাসে তাহলে কোড ব্লকস দিয়ে করব। এখন কোড ব্লকস আর সেট আপ করলাম না, এখানে আমরা দেখতেছি নেক্সট ক্লাসে আমরা কোড ব্লকস দিয়ে দেখব। ঠিক আছে, ওকে। তো এরপরে দেখো আমরা বললাম কি যে আমাদের এই যে গ্রেডিংয়ের জন্য, আমাদের গ্রেডিংয়ের যে বিষয়টা আছে, আমরা বললাম যে গ্রেড নির্ণয় করার প্রোগ্রাম। তো গ্রেড নির্ণয় করার প্রোগ্রামের ক্ষেত্রেও আমরা কিন্তু গ্রেড নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করি, গ্রেড নির্ণয় করার ক্ষেত্রে বললাম যে আমরা অনেকগুলো কন্ডিশন, সেম কন্ডিশনটাই কিন্তু দেখো এখানে যে ইলসিপের মধ্যে আমরা যেভাবে কন্ডিশনগুলো দিছি এই সেমভাবে আমাদের কন্ডিশনগুলো দেওয়া হয়ে থাকে আর কি। তো এটা গেল হচ্ছে আমাদের ইলসিফ কন্ডিশন। এরপরে আমাদের ছিল কি সুইচ কেস। তো সুইচ কেস কন্ডিশনগুলোও কিন্তু আমাদের মূলত এই যে গ্রেডিং করার জন্য যে আমরা ইলসিফ কন্ডিশন ব্যবহার করতে পারি বললাম, সুইচ কেসের মাধ্যমে কিন্তু আমরা কাজটা করতে পারি। তো সুইচের সিনট্যাক্স বলছিলাম যে ফার্স্টে সুইচ লিখতে হয়, তারপরে সেটা নিয়ে কাজ করতে হয়। তো আমরা করি কি, ফার্স্টে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নাম দিলাম মার্ক। তো এই মার্ক ভেরিয়েবলটা আমরা ইনপুট নিব কি যে ইন্টিজার টাইপের %d দিলাম, এরপরে কমা দিয়ে % দিতে হবে, দিয়ে আমরা ভেরিয়েবলটার নাম বলে দিলাম মার্ক, সেমিকোলন। এরপরে আমাদের করব কি, আমরা একটা সুইচ নিব, সুইচ, এবং সুইচের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে এর ভিতরে এই মার্কটা পাস করে দেবো ডিভাইডেড বাই 10। তাহলে মার্কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই, তাহলে ধরো মার্ক আমরা যদি সাপোজ আমরা যদি ইনপুট দিই, ধরো সাপোজ
85, 85-রে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? 85-রে 10 দিয়ে ভাগ দিলে সেখানে ভ্যালুটা আসবে হচ্ছে কত? 8 আসবে। 8 10 80। দশমিক ভ্যালু ইন্টিজার দশমিক নিয়ে কাজ করে না, অর্থাৎ দশমিকের পরের অংশ বাদ দিবে, অর্থাৎ 8 হবে। আবার যদি আমরা ইনপুট দিই ধরো 95, 95 ইনপুট দিলে কি হবে? 95 ভাগ 10, তাহলে হবে ভ্যালু হবে 9। অর্থাৎ আমাদের 1 থেকে 100-র মধ্যে যাই ইনপুট দিয়ে আমাদের ভ্যালুগুলো হবে কত? 1 থেকে 10-এর মধ্যে, 1 2 3 4 5 6 এভাবে আমাদের ভ্যালুগুলো আসবে। তো আমরা বলছিলাম যে সুইচের ভিতরে যে এক্সপ্রেশন থাকে সেটার ভ্যালুর উপরেই ডিপেন্ড করে হচ্ছে আমাদের কেসের ভ্যালুগুলো। তো আমরা এই করব কি, এই সুইচটাকে একটা ব্লকের ভিতরে নিয়ে নিলাম। এই ব্লকের ভিতরে এখন আমরা একটা দিব কেস, ঠিক আছে? কেস 10, 10 মানে কি? মার্ক যেটা হবে তাকে 10 দিয়ে ভাগ দিলে 10 হবে, অর্থাৎ 100-কে যদি কেউ পায় 10 হবে। আবার কেস 9, অর্থাৎ 90 পাইলেও এ প্লাস। আবার কেস 8, 80 পাইলেও এ প্লাস। তো এই সবগুলা কেসের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে আমাদের স্টেটমেন্ট লিখব কি, যে সে এ প্লাস পাইছে। এই কেসগুলো যদি সত্য হয় তাহলে আমরা বুঝবো কি সে এ প্লাস পাইছে। তো আমরা এখানে লিখব কি, যে প্রিন্টএফ জাস্ট শুধুমাত্র দিব হচ্ছে ধরো এ প্লাস, এ লেখাটুকুই। এরপরে আমরা এটাকে ব্রেক করে দিলাম। এরপরে পরবর্তী কেসে যাব। পরবর্তী কেসটা কি হবে? কেস 7, অর্থাৎ 70-এর ঘরে যে কোনো নাম্বার, 70 হোক, 75 হোক, 78 হোক, 79 হোক, 70-এর ঘরে যে কোনো নাম্বার যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সে পাবে কত? আমরা প্রিন্ট করে দেব কি, প্রিন্টএফ শুধু এ, মানে 70-এর ঘরে যে কোনো নাম্বার পাইলেই শুধু এ পাবে। এরপরে আমরা করে দেব কি, ব্রেক। এরপরে পরবর্তী কেস দিব কেস 6, অর্থাৎ 60-এর ঘরের যে কোনো মার্ক পাইলেই আমরা সেটা করব কি, প্রিন্টএফ এ মাইনাস এবং শেষে ব্রেক দিয়ে দিব, ব্রেক। এভাবে আমরা 6টায় রাখলাম। এরপরে আমরা লাস্টে দিয়ে দিলাম, আমরা ইচ্ছা তো, এটা তো আমরা যেহেতু প্রোগ্রাম করতেছি, আমরা 60-এর নিচে কেউ পাইলেই ফেল, তারপরে আর মানে পাস নাই আর কি। আমরা এভাবে স্টেটমেন্টগুলো দিলাম আর কি। এরপরে ডিফল্ট দিয়ে, ডিফল্টের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিফল্টের ভিতরে আমরা লিখব প্রিন্টএফ ফেল। এরপরে ব্রেক। দেখো আমরা করলাম কি, ফার্স্টে আমরা একটা নাম্বার মার্ক নামের একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটা ইনপুট নিলাম। এরপরে সুইচের ভিতরে সেই মার্কটাকে দিলাম এবং 10 দিয়ে ভাগ দিলাম। দেওয়ার পরে কেস 10, কেস 9, কেস 8 এভাবে আমরা 10 9 8 যেটাই হোক সেটা তাহলে কি বুঝবে? সে এ প্লাস পাইছে। অর্থাৎ 80 থেকে 100-এর মধ্যে যে কোনো নাম্বার পাইলেই বুঝবো সে প্লাস। 70-এর ঘরে কোনো নাম্বার পাইলে কেস 7 দ্বারা বোঝাচ্ছে 70-এর ঘরে কোনো নাম্বার পাইলেই সে হবে হচ্ছে এ। 60-এর ঘরের কোনো নাম্বার পাইলেই হবে হচ্ছে এ মাইনাস দেখাবে। এরপরে বাকি যে কোনো কিছু পাইলে সে বোঝাবে ফেল। তো আমরা রান করি, রান করে আমাদের একটা ইনপুট দিতে হবে। আমরা সাপোজ ইনপুট দিলাম ফার্স্টে 99, খুবই ভালো স্টুডেন্ট, সে পাইছে এ প্লাস। আমরা যদি আবার রান করি, এখানে আমরা নাম্বার দিলাম ধরো 71, কি দেখাবে? এ পাইছে। আমরা যদি আবার রান করি, ধরো এবার পাইলো সে 40 পাইলে কি? সে ফেল দেখাচ্ছে। অর্থাৎ আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে হয়েছে। তো এভাবে আমাদের সুইচ কেসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে আমরা সুইচ কেস ইলসিপের পরিবর্তে আমরা সুইচ কেস ব্যবহার করতে পারি। ইলসিপ দিয়ে যদি আমরা কাজটা করতাম তাহলে কি হতো? আমাদের ইফ দিয়ে ইলসিপ দিয়ে এরকমভাবে কন্ডিশন দেওয়া লাগতো। পূর্বের আমাদের যে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার যেভাবে প্রোগ্রাম করলাম সেভাবে। এছাড়া আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে আমরা লুপ দেখলাম। লুপের খুব বেশি কিছু আমরা ওখানে দেখি নাই, আমরা কম্পিউটারে দেখব জন্য। তো আমরা লুপের বিষয়গুলো এবার দেখব, যে লুপগুলো কীভাবে কাজ করে এবং লুপ দিয়ে কোন প্রোগ্রামগুলো মূলত আমরা করে থাকি।
যে কাজগুলো আমাদের একাধিকবার করা লাগে, যেমন বললাম যে ডিএলজেড আমাদের যদি 10 বার প্রিন্ট করার প্রয়োজন পড়ে বা 50 বার প্রিন্ট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা 50 বার প্রিন্ট না করে লুপের মাধ্যমে খুব সহজে আমরা কাজটা করতে পারি। তো আমরা লুপের জন্য একটা ভেরিয়েবল নিব হচ্ছে আই, ঠিক আছে, আপাতত একটা ভেরিয়েবল নিই। তো আমরা করব কি, ফর বললাম যে এখানে প্রথমে ইনিশিয়ালাইজেশন, তো আয়ের মান আমরা দিলাম, প্রথমে দিলাম হচ্ছে 1, তারপরে আই লেস দেন ইকুয়াল ধরে দিলাম 20, অর্থাৎ আয়ের মান 20 না হওয়া পর্যন্ত আমাদের এই লুপটা চলবে এবং আয়ের মান বাড়বে কি করে, এক করে করে, আই ইজ ইকাল টু আই প্লাস 1। ঠিক আছে। তো এই লুপের ভিতরে আমরা যদি এখন কোনো কিছু প্রিন্ট করি সেটা 20 বার এক্সিকিউট হবে। সাপোজ ধরে এটা আমরা একটা প্রিন্ট করলাম, যে কোনো কিছু প্রিন্ট করি, প্রিন্টএফ, আমরা যদি এখানে প্রিন্ট করি ডিপ্লোমা লার্নিং জোন, এই লাইনটায় জাস্ট শুধুমাত্র যদি আমরা প্রিন্ট করি, এখন দেখো আমরা এটা রান করি, দেখো কতবার প্রিন্ট হচ্ছে। আমরা এখানে লাস্টে যদি একটা এসকেপ সিকোয়েন্স \n দিয়ে দিই, তার মানে সেটা কি হবে, প্রত্যেকটা নতুন লাইনে প্রিন্ট হবে, প্রত্যেকটা নতুন লাইনে প্রিন্ট হচ্ছে। দেখো 20 বার প্রিন্ট হচ্ছে, এটা 100 দিলে 100 বারই প্রিন্ট হবে। অর্থাৎ রিপিটেটিভ কাজগুলো আমরা বারবার এই প্রিন্টএফ ফাংশন না ব্যবহার করে লুপ ব্যবহার করলে করতে পারি। কিভাবে কাজ করতেছে দেখো, প্রথমে আয়ের মান 1 আছে, ঠিক আছে, আয়ের মান 1 আছে এবং কন্ডিশন, পরের স্টেটমেন্ট হচ্ছে কি কন্ডিশন। কন্ডিশনে আমরা কি বলছি, আয়ের মান যতক্ষণ পর্যন্ত 20 অথবা তার থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা এক্সিকিউট হইতে থাকবে, ঠিক আছে। তো আর তারপরে স্টেটমেন্ট হচ্ছে কি আই ইজ ইকাল টু আই প্লাস 1। তো এখানে দেখো আই প্লাস 1 দিছি কেন, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা আই প্লাস 1 না দিয়ে আমরা আই প্লাস প্লাসও দিতে পারি, ঠিক আছে। তো আই প্লাস প্লাস দিলে হবে কি, একই কথা, আই ইজ ইকাল টু আই প্লাস 1 আর আই প্লাস প্লাস দুইটা কিন্তু একই কথা। তো এর মানে হচ্ছে কি আয়ের মান এক এক করে বাড়বে। তো প্রথমবার যখন দেখলো যে আয়ের মান 1, দেখার পরে একটা কন্ডিশন চেক করলো, কন্ডিশনটা কি, আই লেস দেন ইকুয়াল 20, আমাদের কন্ডিশনটা কি সত্য আছে, হ্যাঁ কন্ডিশন সত্য, আয়ের মান 1 20 থেকে ছোট। তখন লুপের ভিতরে ঢুকে গেল, ঢুকে যে একবার এই ফাংশনটা একবার প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আবার এই যে আপডেট অপশন অর্থাৎ আই প্লাস প্লাস এই জায়গায় আসলো, আসার পরে সে আয়ের মান 1 বাড়ায় দিল, বাড়ায় 2 করলো, 2 করার পরে আবার কন্ডিশন চেক করলো, কন্ডিশন এখনও সত্য আছে, সে আবার এক্সিকিউট করলো লাইনটা এক্সিকিউট করে আয়ের মান আবার বাড়াবে 3 করলো, 3 করে আবার কন্ডিশন চেক করলো, কন্ডিশন সত্য আছে, আবার একবার প্রিন্ট করলো, এভাবে 20 পর্যন্ত আয়ের মান 20 হবে। আমরা যদি সাথে ধরো আয়ের মানটা প্রিন্ট করি, ধরো এখানে আমরা করব কি, আমরা এখানে সাথে মানে ধরো দিলাম আই ইজ ইকাল টু %d, ঠিক আছে, এখানে তারপরে তাহলে ডাবল কোটেশনের বাইরে এখানে আমরা কমা দিয়ে আই দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা সাথে আয়ের মানটাও প্রিন্ট করব, তাহলে দেখো বুঝতে পারবা, প্রথমবার আয়ের মান ছিল 1, দ্বিতীয়বার আয়ের মান 2, তৃতীয়বার আয়ের মান 3, এভাবে আয়ের মান যখন 20 পর্যন্ত প্রিন্ট করছে, 20 এর পর আয়ের মান যখনই 21 হয়েছে, 21 হওয়ার পর এখানে যখন কন্ডিশন চেক করছে আয়ের মান 20 এর থেকে ছোট অথবা সমান কিনা, আমাদের এই কন্ডিশন যখনই ফলস হয়েছে তখনই বের হয়ে গেছে লুপ থেকে। তো এইভাবে মূলত আমাদের কাজগুলো হয়ে থাকে আর কি। তো এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করতে পারি, যেমন ধরো তোমাদের একটা প্রোগ্রাম আসে এরকম, আমরা একটু কমেন্ট করে লিখে রাখি, সাপোজ ধরো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে প্লাস n, তাহলে n পর্যন্ত যোগ করার একটি মানে সামেশন সিরিজ। আচ্ছা, \n দ্বারা কি বোঝানো হয় দেখো, এখানে আমরা যদি nটা না দিতাম তাহলে কি হতো, দেখো আমরা nটা তুলে দিলাম, ঠিক আছে, nটা তুলে দিলাম, তুলে দিয়ে এবার আমরা প্রিন্ট করব। দেখো আমাদের প্রথম লাইন প্রিন্ট করছে, প্রত্যেকটা জিনিস সাইড মানে একই সাথে মানে ধারাবাহিকভাবে প্রিন্ট করে গেছে। এখন মানে আমরা চাচ্ছিলাম যে প্রথম একবার প্রিন্ট করবে, পরেরটা পরের লাইনে প্রিন্ট করবে, মানে নতুন লাইন থেকে শুরু হবে আবার। এই জন্য \n যখন আমরা দিব তখন কি হবে, প্রত্যেকবার কি হবে, নতুন লাইন থেকে শুরু করবে, মানে এতটুকু প্রিন্ট করার পর আমাদের কার্সারটা নতুন লাইনের প্রথমে এসে শুরু হবে, অর্থাৎ এখান থেকে আবার পরের লাইন প্রিন্ট করছে, এটা প্রিন্ট করার পর আবার কার্সারটা পরের লাইনের প্রথমে আসছে, এইভাবে আমাদের প্রত্যেকটা লাইন শুরু হয়, ঠিক আছে। এরপরে আমরা যদি
আরেকটা কাজ করে কি যে আমাদের এই যে সামেশন সিরিজ 1 + 2 + 3 + n এই প্রোগ্রামটা যদি আমরা করতে চাই তাহলে দেখো আমাদের যেটা করতে হবে আমরা মুছে দিই এগুলো। তো আমাদের এই সবগুলো আমাদের যোগ করতে হবে, তাই না? তো সবগুলো যোগ করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম i, আর যোগ করে যোগফল রাখার জন্য আমরা সাম নামের একটা ভেরিয়েবল নিলাম এবং সেটা 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। একটা জিনিস মনে রাখবা, আমরা যে কোনো কিছু যখন যোগ করব, যোগ করে রাখার জন্য সেটাকে আমরা 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে রাখবো। আর কোনো কিছু যদি গুণ করি, গুণ করে রাখার জন্য আমরা সেটাতে ব্যবহার করব হচ্ছে যে 1 দ্বারা ইনিশিয়ালাইজ করে রাখবো। তো 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। এখন আমরা একটা লুপ নিলাম, ফর লুপ নেওয়ার পরে আমরা ফার্স্টে করব i = দেখো আমাদের শুরু হয়েছে কোথা থেকে, 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু করে n পর্যন্ত। আচ্ছা, আমাদের n এর মানটা ইনপুট নিতে হবে, একটা n নিলাম এবং সেই n এর মানটা কি করতে হবে, আমাদের ইনপুট নিতে হবে scanf। আমরা n এর মানটা ইনপুট নিতে জানি %g, %n। ওকে, এরপরে আমরা যেটা করব আর কিছু নয়, এখানে আমরা এখন ফর লুপে যাব। ফর লুপে যাই, i এর মান শুরু হবে কোথা থেকে, 1 থেকে। কত দূর পর্যন্ত যাবে, i এর মান যতক্ষণ পর্যন্ত না ছোট অথবা সমান হবে কার, n এর। তো n এর সমান হওয়া পর্যন্ত কাজ চলবে। এবং দেখো আমাদের যোগ করছে কি, ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 3, তাহলে i এর মান বাড়বে কত করে, 1 করে করে। আর 1 করে করে বাড়ার জন্য আমরা জানি i প্লাস দিলেই হয় আর কি, ঠিক আছে? তো আমরা প্লাসটা ব্যবহার না করে আমরা এভাবে ব্যবহার করতে i += 1, ঠিক আছে? এভাবে করা একই কথা। আচ্ছা, আমরা এবার এভাবে ব্যবহার করি, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের যোগ করে রাখতে হবে কোথায়, সামের ভিতরে। সাম = সাম প্লাস i, অর্থাৎ প্রত্যেকবার i এর মানটা যোগ করে সামের ভিতরে রাখবে, i এর মানটা যোগ করবে আর সামের ভিতরে রাখবে, আর যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনটা সত্য থাকবে। এবং লুপের বাইরে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট করে দিব আমাদের এই সামের মানটা, সামেশন। এখানে আমরা দিয়ে দেবো %g, আর এখানে কমা দিয়ে আমরা ভেরিয়েবলটার নাম দিয়ে দিব, শেষ। তো আমাদের একটা ব্র্যাকেট বেশি নেওয়া আছে। এবারে যদি আমরা রান করি, দেখো আমাদের ফার্স্টে একটা n এর মান ইনপুট দেবে। সাপোজ আমরা দিলাম ধরো 5, তাহলে কি করবে, 1 থেকে 5 পর্যন্ত যোগ করে দেখাবে, 1 থেকে 5 পর্যন্ত যোগফল 15। আমরা যদি ইনপুট দিই 100, তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে আমাদের দেখাচ্ছে। তো এটাই হচ্ছে কাজ। এখন দেখো এই প্রোগ্রামটা ধরো সাপোজ তোমাদের একটু চেঞ্জ করা হলো, যেমন 1 + 3 + 5, এইভাবে n পর্যন্ত সংখ্যা যোগ করা, অর্থাৎ শুধু বেজোড় সংখ্যাগুলো যোগ করার কথা বলা হলো। তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা অলমোস্ট এরকমই থাকবে, জাস্ট একটু পার্থক্য হবে। কি পার্থক্য হবে বলো দেখি? আমাদের শুরু হয়েছে কোথায় থেকে, আমাদের যোগ করা শুরু হয়েছে 1 থেকে, শেষ হয়েছে কোথায়, n এ। মাঝখানে ডিফারেন্স কত, 3, তো 2। তো আমরা লুপের মধ্যে দেখো আমরা n তো ইনপুট নিতেই হবে, যেহেতু n পর্যন্ত, আর n এর সংখ্যাটা ইনপুট নিলাম, নেওয়ার পরে আমরা যোগ করতে হবে। তো আমরা লুপও নিলাম। লুপ শুরু হলো কোথায় থেকে, লুপ শুরু হলো হচ্ছে 1 থেকে। 1 থেকে কোন পর্যন্ত, n পর্যন্ত। এখন দেখো আমাদের পার্থক্যটা শুধু এখানে, যে আমাদের এখানে দেখো করছে কি, 1 এর পর 2, 3, 4 এভাবে না করে 1, 3, 5, অর্থাৎ আমাদের i এর মান প্রথমে 1 থাকবে, এরপরে কত হবে, 3 হবে। তাহলে i = আমরা লিখতে পারি কি, i + 2, মানে প্রত্যেকবার i এর মান 2 করে বাড়বে। তো এখানে 2 করে বাড়ে, এই সেম জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি i + 2, ঠিক আছে? তো আমরা ফার্স্টে এইভাবে লিখি i = i + 2, ঠিক আছে? এভাবে লিখে আমরা রান করে দেখি কি দাঁড়ায়। তো এখানে আমরা ইনপুট দিলাম সাপোজ ধরো 100, তাহলে 1 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলো যোগ করে যোগফলটা দেখাই দিচ্ছে। এই কাজটা সেমভাবে আমরা যদি এখানে এটা এভাবে না করে i + 2 দিই, তাহলে কিন্তু আমরা আবার রান করি। রান করে আমরা যদি দেখি যে 100 দিই আবার, তো আমাদের একই কথা, মানে অর্থাৎ আমরা দুইটা যে কোনোভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের সামেশন সিরিজ। এখন এখানে যদি সাপোজ এখানে ধরো এরকম করা হলো, বেজোড় না দিয়ে যদি সাপোজ এরকম করা হলো 2, তারপরে 4, 6, এরকম জোড় সংখ্যাগুলোর কথা যদি বলা হয়, তাহলে কি করব? দেখো আমরা সেমভাবে আমাদের সাম = 0 ইনিশিয়ালাইজ করতেই হবে, কারণ যোগ করে রাখা লাগবে। n একটা সংখ্যা আমাদের ইনপুট নিতেই হবে, কারণ হচ্ছে আমাদের n সংখ্যা ইনপুট নিতে, কারণ আমাদের n পর্যন্তই চাইছে। তো এরপরে দেখো আমাদের শুরু হয়েছে কোথায় থেকে, 1 থেকে শুরু হয়েছিল, আমরা 1 দিছিলাম, ইনিশিয়ালাইজেশন 1 দিছিলাম।
এখন শুরু হচ্ছে কত থেকে? 2 থেকে শুরু হচ্ছে, তাহলে আমরা এখানে ইনিশিয়ালাইজ কত দিব? 2 দিব। এখন দেখো বাড়তেছে কত করে? 2 4 6, মাঝখানে ডিফারেন্স কত? 2। আমাদের এখানে ডিফারেন্স কত দিছি? 2 দিছি, আপডেট হচ্ছে 2 2 করে আপডেট হচ্ছে। তাহলে শেষ, কাজ শেষ। আমরা যদি এখন রান করি, সাপোজ দিলাম 10, তাহলে 2 4 6 8 10 এগুলো সব যোগ করে দেখাই দিবে। এরকমভাবে আমরা যে নাম্বারই দেবো সেই নাম্বার। অর্থাৎ দেখো আমাদের প্রোগ্রামের এই সামেশন সিরিজ টাইপের যে কোনো ধরনের প্রোগ্রামিং দিক আমরা যদি জাস্ট একটু মাথা খাটাই তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। দেখো আরও একটু ক্রিটিক্যাল যদি হয়, এরকমভাবে যদি দেয়, তোমার ধরো এরকমভাবে দিল, ধরো সাপোজ 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার n স্কোয়ার স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার মানে স্কোয়ারওয়ালা মানে স্কোয়ার করে তারপরে যোগ করতে হবে, এরকম যদি বলে তাহলে আমরা করব কি? দেখো আমরা কিন্তু কাজটা করতেছি সেম, বাট আমরা করতেছি, দেখো যখন আয়ের মান 1 2 ছিল তখন 2টা 2 গুণ করতেছি। আয়ের মান যখন 4 4 স্কোয়ার মানে কি 4 × 4, অর্থাৎ 2টা 4 গুণ করতেছি। আয়ের মান যখন 6 তখন 6 × 6 6 স্কোয়ার, অর্থাৎ 2টা 6 গুণ করতেছি। অর্থাৎ আমরা যোগ করে সামেশনের ভিতরে রাখবো, শুধু করব কি এখানে i × i, অর্থাৎ 2টা i গুণ করে দিব, জাস্ট হচ্ছে কি স্কোয়ার করে দিব, স্কোয়ার করে যোগ করব, তাহলেই কিন্তু কাজ শেষ। আমরা এখানে যদি 6 দিই তাহলে কি হবে? 2 স্কোয়ার 4 স্কোয়ার এবং 6 স্কোয়ার, 3টা ভ্যালু যোগ করে ফেলবে। তো এটা হচ্ছে এই পার্থক্য, জাস্ট তোমাদের একটু মাথা খাটাইতে হবে। আশা করি তোমরা সামেশন সিরিজ টাইপের বিষয়গুলো বুঝতে পারছো। এরপরে দেখো আমরা ফ্যাক্টোরিয়ালের কাজ করার জন্য আমরা সেমভাবে আমরা ফ্যাক্টোরিয়াল একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার প্রোগ্রাম দেখি। এরকম প্রোগ্রাম আসে তোমাদের মাঝে মধ্যে। কীরকম প্রোগ্রাম? ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন, ঠিক আছে? তো ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনের জন্য আমরা করব কি? দেখো ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা একটা সংখ্যা ইনপুট নেব, সংখ্যা ইনপুট নেওয়ার পর সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল নিয়ে নেব। এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি আশা করি তোমরা জানো, তারপর আমি বলে দিই। কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত প্রতিটা সংখ্যার গুণফল। অর্থাৎ এরকম সাপোজ ধরো 5 এর যদি ফ্যাক্টোরিয়াল হয় 5 × 4 × 3 × 2 × 1, এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা গুণ করে ফেলবো, ঠিক আছে? তো আমরা সেই কাজটা করার জন্য কি করব? দেখো সাপোজ গুণ করতেছি, এখানে দেখো সবগুলো কিন্তু গুণ করতেছি। আমি বললাম কি কোনো ভ্যারিয়েবল যদি আমরা গুণ করে রাখি, কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করি, ইনিশিয়ালাইজ করি, সেটাকে 1 দ্বারা ইনিশিয়ালাইজ করব। তো আমরা একটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য n নামের একটা সংখ্যা নিব, এরপরে ফ্যাক্ট নামের একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটাকে 1 দ্বারা ইনিশিয়ালাইজ করে নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে কি আমরা আর কি করব, একটা লুপের জন্য একটা i নামের একটা ভেরিয়েবল নিলাম। তো এই গেল। এখন দেখো আমরা যে ফর লুপ দ্বারা করলাম না, এই ফর লুপ দ্বারার কাজটা আমরা কিন্তু ওয়াইল লুপ দ্বারাও করতে পারি। ওয়াইল নামের আমাদের আরেকটা লুপ আছে। তো আমরা যদি এটা করি, এটা ওয়াইল লুপ দিয়ে করবো আমরা। ওয়াইল লুপের সিনট্যাক্সটা কি? আমরা ফার্স্টে এই যে আই নিছি না, আয়ের মানটা ফার্স্টে ইনিশিয়ালাইজ করে দেবো। আমরা লুপের ভিতরে করতাম ফর লুপে, ওয়াইল লুপের বাইরে ইনিশিয়ালাইজ করব। ও আমরা স্ক্যানএফ নিই, স্ক্যানএফের মাধ্যমে আমরা সংখ্যাটা ইনপুট নিয়ে নিই %d, $n। এখানে তোমরা দেখো উপরে যখন আমরা একটা প্রিন্টএফ ফাংশন মাঝে মধ্যে ব্যবহার করি, নর্মালি যখন আমরা এটা রান করব, দেখো এটা তো এরর দেখাবে। নর্মালি যখন ধরো আমরা এই প্রোগ্রামটা রান করব তখন কিন্তু আউটপুটে কিছু দেখাচ্ছে না, একটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য জাস্ট জায়গা দিচ্ছে, তাই না? তো আমরা এই ইনপুট দেওয়ার জাস্ট এরকম না দেখায় আমরা যদি এরকম চাই, আমরা যদি এরকম চাই যে লেখা থাকবে যে একটা নাম্বার ইনপুট দিতে চাচ্ছে, যে ইন্টার এ নাম্বার, এরকম একটা অপশন থাকবে, তারপরে আমরা সেখানে ইনপুট দেব। তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রিন্টএফ ফাংশনটা দিতে পারি। এখন দেখো আমরা হোয়াইল লুপ ব্যবহার করব। ইনিশিয়ালাইজ করছি যে আই ইনিশিয়ালাইজ করছে i = 1, এরপরে আমরা হোয়াইল লিখব। হোয়াইল লেখার পর এর ভিতরে আমরা কন্ডিশন দেব, যখন i = কি হবে, n এর সমান না হবে। যতক্ষণ পর্যন্ত i n এর থেকে ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে। এখন আমরা করব কি, ফ্যাক্ট
ফ্যাক্টের ভিতরে ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট ইন্টু আমরা যেটা করব আই। তাহলে আয়ের মান এখন কত? আয়ের মানে দেখো 1, আমরা এটা কেটে এখানেও দিতে পারি, আমরা এখানেও রাখতে পারি, একই কথা। তাহলে আই ইজ ইকাল টু কত? 1। তা আয়ের মান এখন 1। তো এন এর মান আমরা যেটাই দিই 1 এর ছোট অথবা সমান এন এর থেকে বড়। সাপোজ এন এর মান দিলাম ধরো 5, তাহলে 5 দিলে কি হবে? আমাদের কন্ডিশন সত্য হবে, এন এর আয়ের মান এন এর থেকে ছোট আছে। এখন করবো কি ফ্যাক্টের মান কত? ফ্যাক্টের মান 1। আয়ের মান কত? আয়ের মানও 1। 1 ইন্টু 1, সেটা কোথার ভিতরে রাখবে? ফ্যাক্টের ভিতরে রাখবে। তো আমরা করবো কি পরের বার আয়ের মান বাড়ার জন্য আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের মান 1 বাড়বে। ঠিক আছে, তো এরপরে করবো কি লুপ থেকে বেরোবে, আয়ের মান 1 বাড়াবে, 2 করবে, 2 করার পর কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে দেখবে যে আয়ের মান এন এর থেকে ছোট আছে কিনা। ছোট থাকে আবার আয়টা কি করবে? ফ্যাক্টের সাথে গুণ করবে। এখন আয়ের মান ছিল কত? 2 এখন, আর ফ্যাক্টের ভিতরে কত আছে? 1 আছে। 2 ইন্টু 1 2 হবে। আবার আয়ের মান 1 বাড়াবে, 3 করবে, 3টা কি করবে? আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন দেখবে সত্য আছে। আবার আসবে কি ফ্যাক্টের এখানে, ফ্যাক্টের এখানে এসে চেক করবে কি 3 ইন্টু 2 6। আবার আয়ের মান 1 বাড়াবে, 4 করবে, 4 করার পর আবার কন্ডিশন চেক করবে, 4 এর সাথে আবার ফ্যাক্টোরিয়ালের 6 এর গুণ করবে, 4 ইন্টু 6 24, 24 এর পর আবার আয়ের মান 1 বাড়াবে, 5 করবে, 5 কন্ডিশন চেক করবে, 5 লেস দেন ইকুয়াল 5 কন্ডিশন সত্য। আবার 24 ইন্টু 5 120, আবার আয়ের মান 1 বাড়াবে, 6 করবে। তো 6 করার পর যখন কন্ডিশন দেখতে যাবে, দেখবে যে কন্ডিশন ভুল, তখন করবে কি কখন বের হয়ে আসবে, এসে প্রিন্ট করবে প্রিন্টএফ। আমরা এখানে করব কি এভাবে লিখলাম ফ্যাক্টোরিয়াল অফ %g ইজ ইকাল টু %g। অর্থাৎ আমরা প্রথমে ফ্যাক্টোরিয়াল অফ %d বলতে আমরা যে ভ্যালুটা নিছি n এর ভ্যালুটা দিলাম ফার্স্টে, আর পরেরটা দিব হচ্ছে ফ্যাক্ট, যে ফ্যাক্টোরিয়ালটা বের হয়েছে সেটা। তো আমরা দেখি, আমরা রান করি। তো ইন্টারের নাম্বার, আমরা নাম্বার দিলাম 5, তারপর আমাদের দেখাচ্ছে ফ্যাক্টোরিয়াল ভ্যালু অফ 5 ইজ ইকাল টু 120। তো এটা ছিল হচ্ছে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। তো এরকম আরও অনেক প্রোগ্রাম আছে, তো আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখি, খুব বেশি আর দীর্ঘ না করি। তো তোমাদের আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট তোমরা কমেন্টে একটু জানাও যে তোমাদের আসলে এভাবে আমরা যদি কম্পিউটারে ক্লাসগুলো নিই তাহলে তোমাদের জন্য সুবিধা হচ্ছে কিনা। তোমরা একটু জানাও কমেন্টে যে এভাবে আমি যদি নেক্সট ক্লাসটা নিই তাহলে তোমাদের উপকার হবে কিনা। নইলে আমি বোর্ডে ক্লাস কন্টিনিউ করবো আর কি, তোমরা যেভাবে ফ্লেক্সিবল মনে করো আর কি। আচ্ছা, তো ফ্যাক্টোরিয়ালটা বুঝো নাই না? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ফ্যাক্টোরিয়ালটা তোমাদের এটা আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের দেখো ফ্যাক্টোরিয়ালের বিষয়টা কি, যে এখানে আমরা ফার্স্টে করছি কি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে মানে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি বুঝো? ফ্যাক্টোরিয়াল জিনিসটা যদি আমরা বুঝি, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সেই সংখ্যার সাথে 1 থেকে শুরু করে সেই সংখ্যা পর্যন্ত সবগুলো গুণ। তো এখানে আমরা হোয়াইল লুপ ব্যবহার করছি, হোয়াইল লুপের মধ্যে বলছি কি যে দেখো আয়ের মানটা প্রথমে 1 আছে, তো 1 থাকার পরে আই লেস দেন ইকুয়াল n, অর্থাৎ আয়ের মান যতক্ষণ পর্যন্ত n এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই যে ব্লকের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু হয়েছে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, ব্লকের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকু বারবার চলতে থাকবে। তো আমরা ফ্যাক্টের ভিতরে ইনিশিয়ালাইজ করছি 1 দ্বারা, অর্থাৎ ফ্যাক্টের মানটা আমরা 1 দ্বারা ইনিশিয়ালাইজ করে দিছি। করে দেওয়ার পরে এখন যেটা করছি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, আয়ের বর্তমান মান হচ্ছে 1, তো 1 ফ্যাক্টের সাথে গুণ করছে, তাহলে ফ্যাক্টের সাথে যদি আমরা 1 গুণ করি, ফ্যাক্টের ভিতরে কত আছে? ফ্যাক্টের ভিতরে মান আছে হচ্ছে 1, তাহলে আমরা করব কি ফ্যাক্টের ভিতরে আমরা এখন 1 ইন্টু 1 প্রথমে, কারণ আয়ের মান 1, এরপরে আই প্লাস প্লাস এর মানে কি আয়ের মান 1 বাড়বে, আয়ের মান কত হলো 2 হলো। আবার এই কন্ডিশন চেক করতে আসবে, কন্ডিশন চেক করে এসে দেখতেছে এন এর মান কত, আমরা সাপোজ এন এর মান ধরো দিছি, আমরা সাপোজ এন ইজ ইকাল টু ধরো 5 দিছি, তার মানে হচ্ছে এন এর মান কত? এন এর মান 5,
তাহলে i এর মান এখন কত 2 হয়েছে, i প্লাস প্লাস 2 হয়েছে, তাহলে 2 লেস দেন ইকুয়াল 5, আমাদের কন্ডিশন কি আছে, কন্ডিশন সত্য আছে। কন্ডিশন যদি সত্য থাকে তাহলে আমরা কি করব, আবার ভিতরে আসবো। তাহলে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু i, i এর মান কত, দেখো 1 ইনটু 1 মানে ফ্যাক্টরিয়ালের ভিতরে আছে কত 1 আছে, এখন এটার সাথে আবার করছে কি, আবার ইনটু 2, অর্থাৎ 2 ইনটু 1 কত হবে 2 হবে, অর্থাৎ ফ্যাক্টরিয়ালের মধ্যে এখন আছে কত, এখন আছে 2। তো আবার i এর মান করলো কি, এই লাইন এক্সিকিউট করার পর পরের লাইন আসলো, i এর মান করলো কি এবার আবার একবার আইলো, মানে i এর মান করলো 3, অর্থাৎ i এর মান যখন 3 করছে এখন আবার কন্ডিশন চেক করতে আসছে n এর মান কত 5, তাহলে 3 লেস দেন ইকুয়াল 5, তো আমাদের কন্ডিশন এখনো সত্য আছে। কন্ডিশন যেহেতু সত্য আছে তার মানে হচ্ছে কি পরের লাইন আবার লুপের ভিতরে ঢুকবে, ঢুকে আবার করতেছে কি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু i, অর্থাৎ ফ্যাক্টের সাথে i এর মান গুণ করতেছে, i এর মান কত 3, তাহলে i এর মান 3 গুণ করলো, তাহলে 3 ইনটু 2 কত হলো, ফ্যাক্টরিয়ালের ভিতরে এখন আসলো 6। আবার পরের লাইনে এসে i এর মান আরেকবার হলো, i এর মান করলো কত 4, তো এখন 4 এর কন্ডিশন আবার চেক করতেছে 4 লেস দেন ইকুয়াল n, তো 4 এর মান 5 এর থেকে ছোট, কন্ডিশন সত্য আছে, আবার পরের লাইনে আসলো। তাহলে এখন ফ্যাক্ট ইনটু i, i এর মান কত, i এর মান হচ্ছে 4, তো 4 ইনটু 6 কত হলো 24, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছো না, তো আচ্ছা বুঝাইতে লাগছে শেষ করে দিই। তো 24, এরপরে কি হলো, i এর মান এক বাড়লো 5 হলো, তো 5 হওয়ার পরে 5 লেস দেন ইকুয়াল 5, দেখো লেস দেন ইকুয়াল দেওয়া আছে না, অর্থাৎ 5 ইকুয়াল 5, এবার কন্ডিশন সত্য হবে, তখন 24 এর সাথে আবার করলো কি তোমার 5 গুণ করলো, 5 গুণ করলে 24 ইন্টু 5 কত হয় 120, তো এই 120 হলো, এরপর i এর মান কত করলো 6 করলো, তো 6 করার পর যখন দেখতেছি যে i এর মান 6, আবার কন্ডিশন চেক করলো i লেস দেন ইকুয়াল n, n এর মান 5, i এর মান 6, কন্ডিশন ফলস হয়ে গেছে। কন্ডিশন যখনই ফলস হয়ে গেছে তখন এই যে ব্লকের ভিতর থেকে বের হয়ে আসলো, বের হয়ে এসে ফ্যাক্টের ভিতরে এখন কত আছে, ফ্যাক্টের ভিতরে আছে 120, আমরা প্রিন্ট করছি কি ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্ট d ইজ ইকুয়াল টু পার্সেন্ট d, এই প্রথম পার্সেন্ট d এর জন্য আমরা রাখছি হচ্ছে n, আর পরের পার্সেন্ট d এর জন্য রাখছি হচ্ছে ফ্যাক্ট, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ ইকুয়াল টু 120, এটা আমাদের আউটপুটে দেখাই দিল। ঠিক আছে, আশা করছি বুঝাইতে পারছি, কি বলো ভাইয়া? ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। আমরা নেক্সট ক্লাসে আবার কিছু প্রোগ্রাম করব, এখানে আমরা প্রোগ্রাম প্র্যাকটিস করব এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসে দেখা হবে।